পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরই দেশটির সেন্ট্রাল কমান্ড ইরানের অন্তত 7টি স্থানে শক্তিশালী হামলা চালানোর কথা জানিয়েছে। এদিকে কেশম দ্বীপে চালানো মার্কিন বিমান হামলায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আরও তীব্র হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত। বুধবার রাত জুড়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে বলেছে, জর্ডানে মার্কিন বিমান ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে ইরানের গোলাবর্ষণের জবাবে এই হামলা চালানো হয়েছে। মার্কিন বিমান হামলায় কেশম, কিশ, বন্দর আব্বাস, আবাদান ও বুশেহতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এক দম্পতি ও তাদের 2 বছর বয়সী শিশুসহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। নতুন হামলার ঘোষণার কয়েক ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের উপর আগের দিনের ইরানি হামলার চেষ্টার বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন। আমরা তাদের উপর খুব জোরালো আঘাত হানতে যাচ্ছি, কারণ এবার তাদের উপর আমাদের আঘাত করার পালা। তারা জানে এটা ঘটতে যাচ্ছে। তারা আমাদের এটা না করার জন্য অনুরোধ করেছিল। এদিকে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে তাদের প্রতিরোধও চলবে। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর দিকে যাওয়া 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবিও করেছে। এর আগে বুধবার ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় 4 জন ইরানি সামরিক উপদেষ্টা এবং পপুলার মোবিলাইজেশন ফোর্সের অন্তত 20 জন সদস্য নিহত হন। এই হামলার নিন্দা জানিয়ে ইরাক সরকার বলেছে, এতে পুরো অঞ্চল আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এদিকে মিশরের দামিয়াত্তা বন্দরে একটি মার্কিন মালিকানাধীন গ্যাসবাহী ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এটি ড্রোন হামলার ফল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া হামলার জন্য কে দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মনিরুজ্জামান বাবু, ৭১। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। প্রণালীটির যৌথ ব্যবস্থাপনা নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের দাবি, নতুন ব্যবস্থায় হরমুজের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকতে হবে তাদের হাতে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। আবারও তৈরি হয়েছে হরমুজ সংকট। রণকৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই প্রণালীটির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে এবার ওমানের সাথে টানাপোড়েন শুরু হয়েছে তেহরানের। ইরানের দাবি, ওমানের দেয়া প্রস্তাবে তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের উদ্বেগকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি, আর তাই তেহরান উপস্থাপন করেছে নিজেদের আলাদা পরিকল্পনা। তবে বিশ্লেষকরা বলছেন, এই মতবিরোধ কেবল ইরান ও ওমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সাথে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অন্য দেশগুলো এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার বড় সমীকরণ। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবহন হতো এখান দিয়ে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান জলপথটি বন্ধ করলে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানি বন্দরে অবরোধ দেয় ওয়াশিংটন। সংঘাত এড়াতে 17 জুন দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও হরমুজ পরিচালনার বিষয়টি অস্পষ্ট থাকায় সামরিক ও কূটনৈতিক উত্তেজনা রয়েই যায়। সংকট নিরসনে মধ্যস্থতাকারী দেশ ওমান হরমুজের নিয়ন্ত্রণ দুটি দেশের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার প্রস্তাব দেয়। এই পরিকল্পনায় ইরানের উপকূল সংলগ্ন নৌপথ তেহরান এবং ওমানের উপকূল ঘেঁষা অংশ মাস্কাট পরিচালনা করবে। পাশাপাশি প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে নেওয়া স্বেচ্ছাধীন ফি থেকে যৌথভাবে চলবে নৌ চলাচল, পরিবেশ সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রম। তবে ওমানের সেই সমতার প্রস্তাব নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের নিজস্ব প্রস্তাবে বলা হয়েছে, একটি নৌপথ থাকবে পুরোপুরি তাদের জলসীমার মধ্যে, আর অন্য পথের একটি অংশও যাবে ইরানের জলসীমা ছুঁয়ে। এতে করে প্রবেশ ও প্রস্থান উভয় দিকের জাহাজ চলাচলের উপর কার্যকর নজরদারি রাখতে পারবে তেহরান। নিজেদের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিতে এই ব্যবস্থাকে অপরিহার্য বলছে ইরানি কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে নতুন একটি বিকল্প ভেবে দেখছে মাস্কাট। এতে 3টি পৃথক নৌপথ রাখার কথা বলা হচ্ছে, যার একটি থাকবে ইরানের জলসীমায়, একটি আন্তর্জাতিক নৌপথ হিসেবে এবং অপরটি ওমানের জলসীমায়। এই পরিকল্পনায় তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। মূল নিয়ন্ত্রণের বাইরেও জাহাজ চলাচলের সুনির্দিষ্ট পথ, ট্রানজিট ফি এবং সেই ফি কে নির্ধারণ বা সংগ্রহ করবে তা নিয়ে দুপক্ষের মধ্যে মতপার্থক্য রয়েই আছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী নিয়ে এই কূটনৈতিক রেষারেষি দ্রুত সমাধান না হলে আবারও বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মুখে পড়তে পারে বিশ্ব অর্থনীতি। শারমিন স্বপ্না, একাত্তর। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের মধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে চীন থেকে প্রায় 400টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে যাচ্ছে ইরান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এর প্রথম চালানটি তেহরানে পৌঁছানোর কথা রয়েছে। প্রায় 6 থেকে 7 কোটি ডলার মূল্যের এই চুক্তিটি মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা জোরদারে তেহরানের নেয়া অন্যতম বড় পদক্ষেপ। চুক্তির আওতায় চীন নির্মিত QW-12 এবং FN-16 সহ 300 থেকে 400টি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম কেনা হচ্ছে। এদিকে চীনের সংক্রান্ত প্রতিবেদন পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সংঘাত নিরসনে সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। অন্যদিকে পাকিস্তানও তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে এই অস্ত্র ব্যবহারের খবরকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান। আর এসব হামলায় ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য গোপন রাখতে সেনাদের মোবাইল ফোন জমা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক গোপন চিঠিতে বলেন, ইরান সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও অনলাইন পোস্ট বিশ্লেষণ করে নিজেদের হামলার সাফল্য বা ব্যর্থতা প্রায় তাৎক্ষণিকভাবে মূল্যায়ন করতে পারছে। চিঠিতে মার্কিন সেনাদের মোবাইল ফোন থেকে পাওয়া প্রতিক্রিয়া, ছবি ও ভিডিও ফুটেজের কথা উল্লেখ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ ও অঞ্চলে অবস্থানরত হাজার হাজার মার্কিন সেনার জন্য নতুন বাস্তবতা তৈরি করবে। কারণ অনেক সেনাই পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে মোবাইল ফোনের উপর নির্ভরশীল। সব ফ্রন্টে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। দক্ষিণ লেবাননে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা পরিদর্শনের সময় সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। ইয়াল জামির বলেছেন, সব ফ্রন্টের সাথে চলমান অভিযান এখনো শেষ হয়নি, আর তা অব্যাহত রাখার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। সেই সাথে যে কোনো পরিস্থিতি পরিবর্তন এবং সম্ভাব্য পরিস্থিতির মুখোমুখি হতে সবাই প্রস্তুত আছে বলেও তিনি জানান। তিনি আরও জানান, প্রয়োজন হলে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছাবে। হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলমান থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী তাদের দখলদারিত্ব বজায় রেখেছে এবং পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব আর ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা, এই দুই অস্ত্রেই টিকে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু রিপাবলিকান শিবিরেই এখন তার জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্ন। তবে কি বদলে যাচ্ছে ওয়াশিংটনের চেনা সমীকরণ? আল জাজিরার তথ্য নিয়ে মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। ওয়াশিংটনে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন রাজনীতির অলিগলি চেনার বিশেষ দক্ষতাকে সবসময় নিজের রাজনৈতিক ক্যারিয়ারের বড় হাতিয়ার বানিয়েছেন নেতানিয়াহু। এতদিন ইসরায়েলিদের তিনি বুঝিয়েছেন, ওয়াশিংটনের সমর্থন আদায় ও দেশটির উপর প্রভাব বজায় রাখতে তার বিকল্প নেই। তবে সাম্প্রতিক চিত্রটা যেন একেবারেই ভিন্ন। ইরানে যুদ্ধ স্থবির হয়ে পড়া, যুক্তরাষ্ট্রের 535 যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রির সিদ্ধান্ত এবং সৌদি আরবের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা, সব মিলিয়ে ওয়াশিংটনের সিদ্ধান্তগুলোতে নেতানিয়াহুর একক প্রভাব আর চোখে পড়ছে না। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সফরকে মূলত নিজ দেশের রাজনীতিতে জনমত ফেরানোর সুযোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর জন্য বাস্তব পরিস্থিতি এখন বেশ কঠিন। যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের পাশাপাশি ডানপন্থী রিপাবলিকান ও ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছেও তিনি আগের মতো গ্রহণযোগ্য নন। অনেকেই মনে করছেন নেতানিয়াহুই ট্রাম্পকে এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয় ডেকে এনেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র কাকে অস্ত্র বিক্রি করবে তা কেউ ঠিক করে দিতে পারবে না। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রে এখন নেতানিয়াহুর জনপ্রিয়তায় ধস নেমেছে। প্রকাশ্যে নেতানিয়াহুর প্রশংসা করলেও হয়তো ইসরায়েলকে নতুন নেতৃত্ব খোঁজার পরামর্শ দিয়ে বসবেন বলেও মনে করছেন বিশ্লেষকরা। সামনে নির্বাচন, দেশে দুর্নীতির মামলা আর ওয়াশিংটনে মিত্রদের হারিয়ে ফেলার আশঙ্কা, সব মিলিয়ে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর এই বৈঠকের পেছনে লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক অনিশ্চয়তা। নেতানিয়াহু কি পারবেন তার পুরনো কৌশল দিয়ে রাজনৈতিক ভাগ্য ফেরাতে, নাকি তার সেই শক্তিশালী ট্রাম্প কার্ড এখন আসলেই অকার্যকর? মনিরুজ্জামান বাবু, ৭১। গাজার খান ইউনিসের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় খান ইউনিসের পশ্চিমে একটি তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়। এতে কয়েকজন বেশ হতাহত হন। ওই এলাকায় বিপুল সংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১,২০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া প্রায় ৪,০০০ মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজায় ৬০,০০০-এর বেশি শিশু অভিভাবকহীন হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে এর মধ্যে ৫২,০০০ শিশু তাদের বাবাকে, প্রায় ৬,০০০ মাকে এবং ২,৫০০ শিশু উভয়কেই হারিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যুদ্ধের ফলে এই হাজারের বেশি পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। এসব হামলায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন আর ৪ বছরে প্রাণ গেছে ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনির। জাপানের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮ জনে পৌঁছেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন দমকল কর্মীরা। এদিকে ভূমিকম্পের আঘাতে ৫৮,০০০-এর বেশি পরিবার এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানিয়ে কিউশু দ্বীপের কুমোমোতে অঞ্চলে। এতে বহু ভবন ধসে যায়, ফেটে যায় বিভিন্ন সড়ক এবং ক্ষতিগ্রস্ত হয় সেতু। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে কুমামোতোর এঅন শপিং মলে। ভূমিকম্পের কিছুক্ষণ পরে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভবনের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে আটকে পড়েন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন ৩,৫০০-এর বেশি কর্মী। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। ইউরোপ জুড়ে আবারও তীব্র তাপপ্রবাহ। স্পেন, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশে দাবানল, খরা ও চরম গরমে বাড়ছে দুর্ভোগ। এরই মধ্যে গ্রিসে দাবানল নিয়ন্ত্রণের সময় নিহত হয়েছে ৩ দমকল কর্মী। আর আর্জেন্টিনার দাবানল মোকাবেলায় প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন ক্রু নিহত হয়েছেন। এদিকে ভারী বৃষ্টিপাত, বন্যা ও তুষার ঝড়ের কবলে বিশ্বের বিভিন্ন দেশ। আরও জানাচ্ছেন নাহিদা রিদ্ধি। ইউরোপ জুড়ে তাপপ্রবাহ ও দাবানলে বিপর্যস্ত পরিস্থিতি। স্পেনের কাস্তেলোনে ১০,০০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১০,০০০ মানুষ। উত্তর পশ্চিমের জামোরা প্রদেশেও কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর ফ্রান্সের গিরোন্দ অঞ্চলে দাবানলে পুড়ে গেছে ৪২,০০০ হেক্টরের বেশি বনভূমি। ২ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। তীব্র গরম ও শুষ্ক বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আমরা আমাদের সেই পরিচিত আপন ঠিকানাটি হারিয়ে ফেলছি, যেখানে আমরা বেড়ে উঠেছি। এই পাহাড়ের বুকেই তো আমাদের বেড়ে ওঠা। এখানে আমরা ছোটাছুটি করেছি, পাথর ছুঁড়ে খেলেছি, ছোট ছোট কুঁড়ে ঘর বানিয়েছি আর সেই বিশাল পাইন গাছগুলোর ছায়ায় আশ্রয় নিয়েছি। আর এখন তা হারিয়ে ফেলার বিষয়টি সত্যি হৃদয় বিদারক। এদিকে গ্রিসের ক্রিট দ্বীপে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে ৩ দমকল কর্মী নিহত হয়েছেন। তীব্র বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
তুরস্কের মোগলায় অঞ্চলে শত শত দমকল কর্মী বিমান ও হেলিকপ্টারের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। আর্জেন্টিনায় দাবানল মোকাবেলার প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জন ক্রু সদস্য নিহত হয়েছেন। একই সময় দেশটির কাতামার্কায় তুষার ঝড়ে আটকে পড়া শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে চিলিতে ভারী বৃষ্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আমার এখানে ভয় লাগছে। আমার বর্তমান অবস্থা তো দেখছেনই, তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই, আমি আমার বাড়িটা উঁচু করে বানিয়েছিলাম। বন্যার হাত থেকে বাঁচতে এই উঁচু ভিটাই এখন সাহায্য করছে। আর ভারতের আসামে বন্যায় গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। নাহিদা রিন্থি, ৭১। ভারতে পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া সিজেপির আন্দোলন দেশ জুড়ে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে আন্দোলন দমনে গ্রেফতার মামলা, নজরদারি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর পদক্ষেপের অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। অন্যদিকে তরুণ ভোটারদের আস্থা ফেরাতে নতুন প্রচারে ভিজানো শুরু করেছে ক্ষমতাসীন বিজেপি। আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশ্বেরা হোসেন। পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদ দিয়ে শুরু হয়েছিল আন্দোলন। পরে সেটি শিক্ষা ব্যবস্থার সংস্কার, স্বচ্ছতা এবং জবাবদিহির দাবিতে দেশজুড়ে তরুণদের বড় আন্দোলনে পরিণত হয়। দিল্লির যন্তর মন্তরকে কেন্দ্র করে শুরু হওয়া এই ককরোচ আন্দোলন এখন ভারতের রাজনীতি এবং গণতান্ত্রিক অধিকার নিয়ে বড় আলোচনার বিষয়। আন্দোলনের সময় বিজেপি শাসিত কয়েকটি রাজ্যে অনেক শিক্ষার্থী ও তরুণকে আটক করা হয়, অনেকের বিরুদ্ধে মামলাও হয়। তবে ভারতের সুপ্রিম কোর্ট 18 বছরের কম বয়সী আটক সবাইকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছে। আন্দোলনের চাপ এবং বিরোধীদের সমালোচনার পর কয়েকটি রাজ্যে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দেয়া এবং তাদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছে। তবে আন্দোলনকারীদের অভিযোগ শুধু গ্রেপ্তারি নয়, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও নজরদারি বাড়ানো হয়েছে। সরকার বিরোধী পোস্টের অভিযোগে দিল্লি পুলিশ কয়েকটি এক্স অ্যাকাউন্টের তথ্য চেয়েছে। আন্দোলনে অংশ নেয়া অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এমনকি এআই ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করার অভিযোগও উঠেছে। যদিও সরকারের দাবি আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট আন্দোলনের সময় অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ স্বাধীনভাবে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরার সব ভিডিও সংরক্ষণ করতে বলেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার নির্দেশও দিয়েছে। আদালতের মতে ঘটনার সঠিক তদন্ত ছাড়া কারো দায় নির্ধারণ করা সম্ভব নয়। অন্যদিকে আন্দোলনের নেতারা বলছেন, এখনো সব মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের লিখিত প্রতিশ্রুতি তারা পাননি। তাদের দাবি, সমালোচনা করাকে অপরাধ হিসেবে দেখা উচিত নয়। নাগরিকদের মত প্রকাশ এবং প্রশ্ন করার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। এদিকে শুধু কঠোর অবস্থানেই থাকেনি মোদী সরকার। তরুণদের সমর্থন ধরে রাখতে নতুন প্রচারণাও শুরু করেছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ভাষা, রিলস এবং জনপ্রিয় সাংস্কৃতিক বিভিন্ন উপাদান ব্যবহার করে সরকার নিজেদের অবস্থান তুলে ধরেছে। সরকারের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আন্দোলনের কারণে নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। পাশাপাশি শিক্ষা খাতে উন্নয়ন এবং নতুন অবকাঠামো নির্মাণের বিষয়েও প্রচারে গুরুত্ব দিচ্ছে বিজেপি। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল পরবর্তীতে আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।